প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সিলেট ভিউর আজকের অনুষ্ঠানে। আমাদের আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন লোকসংস্কৃতি গবেষক, বহু গ্রন্থের লেখক জনাব আবু সালেহ আহমদ। আমরা আজকে ওনার লেখালেখি এবং বিভিন্ন বই সম্পর্কে আজকে ওনার সাথে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনাকে ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য। আমি অত্যন্ত আনন্দিত, ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আপনি তো মূলত একজন স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করছেন, সরকারি জব করছেন, তো লেখালেখির জগতে কিভাবে আসলেন? লেখালেখি তো আমি অনেক আগ থেকেই করি। আমি ছাত্র জীবন থেকেই আমি লেখালেখি করি। আমি যখন ক্লাস 8-এ থাকতাম, 8-এ পড়ি, আমি তখন কবিতা ম্যাগাজিন সম্পাদনা করতাম, লিটল ম্যান। এরপর আস্তে 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 আমি আমার লেখালেখি সম্প্রসারিত করি। এ পর্যন্ত আমি বিভিন্ন কবিতা, গল্প, প্রবন্ধ, লোকসংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য সবকিছু নিয়ে আমি কাজ করে আসছি। আমি এখনো আমার লেখালেখি অব্যাহত আমার আছে। আমি আশা করি সবার সহযোগিতা দেওয়া থাকলে আমি আরো আমার লেখালেখি চালিয়ে যাব এবং অব্যাহত রাখার সংকল্প আমার মধ্যে রয়েছে। এই বানিয়াচং-এর ইতিহাস এবং লোক সংস্কৃতি তুলে ধরাই হচ্ছে আপনার কাজ, মানে মূল কাজ। তো এই আপনার এইসবের পেছনে এই লোক সংস্কৃতি নিয়ে গবেষণা, আমরা আপনাকে একজন গবেষক হিসেবে জানি, তো ওই গবেষণার পিছনে কারো অনুপ্রেরণা আছে কিনা এই জগতে আসার, নাকি নিজে থেকেই নিজের? আমি অনুপ্রেরণা আমার আছে। তো অনুপ্রেরণাটা বানিয়াচং ইতিহাস নিয়ে লেখার অনুপ্রেরণা হলো বাংলা একাডেমি যখন তারা আসছিলেন, তো তারা একটা কথাই বলছিলেন যে আমরা মানে বাংলা একাডেমির তৎকালীন শামসুজ্জামান সাহেব তখন উনি ছিলেন। আচ্ছা আচ্ছা, উনি ছিলেন। আমি যখন বাংলা একাডেমি বাংলাদেশে কাজ করি তখন উনি ছিলেন। আচ্ছা, আমি এই কথা বলেছি যে আপনারা তো বানিয়াচং এ গিয়েছিলেন। তো আমি এই কথা বলার পর আমি অনেক প্রায়োরিটি বাংলা একাডেমিতে পেয়েছি। আমাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে। তো আমরা এই কাজ করার পেছনে যে জিনিসটা তখন তারা বলেছিলেন, বানিয়াচং একটা জনসভার মাধ্যমে 4 নং ইউনিয়ন পরিষদের একটা জনসভা হয়েছিল। তারা বলেছিলেন যে আমরা বানিয়াচং এর মানুষ, আমাদের যে ইতিহাস ঐতিহ্য বানিয়াচং আছে, একটা শুধু বড় গ্রাম নয়, এখানে ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ, যেটা বাংলাদেশে আর কোথাও আছে কিনা। তো আমি এটা এই বই লিখে প্রমাণ করে দিয়েছি, যেটা আমি মাছরাঙ্গা টেলিভিশনে বলেছি এবং বিভিন্ন চ্যানেল টেলিভিশন বলেছি, অনলাইন টেলিভিশন বলেছি যে বানিয়াচং এর ইতিহাস নিয়ে শুধু আমি লিখি, আমাকে অনেকেই বলতো কেন আমি লিখি। আমি সবাইকে এটাই বলবো যে আমরা যদি আমাদের শিকড় না জানি, আমাদের গুণীজনকে না জানি, আমাদের কৃষ্টি কালচার না জানি, আমার নিজের উপজেলা ইতিহাস না জানি। আমি যখন বানিয়াচং এর মুক্তিযুদ্ধ নিয়ে লিখি, তো আজকে আমার এই যে পথ অবলম্বন করে আজকে বিভিন্ন উপজেলা ভিত্তিক বই হচ্ছে, জেলা ভিত্তিক বই হচ্ছে। এই যে চিন্তা চেতনা, আপনার কাজটাকে অনুকরণ করছে অনেকে, তাদের এলাকা নিয়ে কাজ করছে অনেকে। আমি 2 সালে যখন আমার গুণীজন নিয়ে কাজ করি, আজকে দেখা যায় 22 সালের মধ্যে 20 বছর ব্যবধানে আজকে প্রায় উপজেলাতেই আজকে এই ধরনের কাজ হচ্ছে। এই যে কাজ আর বিশেষ করে আমরা গর্বিত এই কারণে, বিশ্বের নন্দিত গ্রাম, বৃহৎ গ্রাম, এখানে অনেক কৃষ্টি কালচার যদি আমি তুলে ধরতে পারি, প্রজন্ম জানবে, শুনবে, এটাই মানে আমার চিন্তা চেতনা। মুক্তিযোদ্ধাকে নিয়ে আপনি লিখেছেন, এখন কতজন জীবিত আছে এবং কতজন মৃত? এই লিস্টটা এখন আপাতত আমার জানা নেই। তো আমার ধারণা প্রায়
এর অর্ধেক প্রায় 50-50 জীবিত আছে। অর্ধেক প্রায় মৃত্যু বলা যায়। তো আপনার এইসব গবেষণার কারণে আসলে আমাদের আজকের যে তরুণ প্রজন্ম এরা কিন্তু বানিয়াচঙ্গের কৃষ্টি কালচার লোক সংস্কৃতি সম্পর্কে জানতে পারছে। যে আমরা আপনার শেষ বইটি নিয়ে একটু আলোচনা করে শেষ করব। আপনার বানিয়াচঙ্গের বিভিন্ন ব্যক্তি নিয়ে তাদের সংক্ষিপ্ত জীবিতদের নিয়ে আলোচনা করেছেন। 2002 সালে আপনার যে বানিয়াচঙ্গের 100 জন বইটি বের হয়েছিল, এখানে প্রায় 100 জনের আছে আমরা পড়েছি। এখন সর্বশেষ বইটি বের হয়েছে বানিয়াচঙ্গের 100 জন 2। তো এখানে আগের যে বইটি ছিল এখানে তো ওদের নাম নেই, এখন নতুন করে আরো এখানে 100 জনের মতো একটা আপনি কিন্তু একটা তালিকা ছিল। আমার 1 নম্বর বইয়ের তালিকা আছে, কিন্তু আমি 1 নম্বর বইয়ে কার কার জীবনী আলোচনা করেছি তার একটা লিস্ট আমার এই বই দেওয়া আছে। আর এই বইটি আপনার সর্বশেষ আমার মনে হয় 2022 সালের বইমেলাতে গ্রন্থমেলায় বইটি প্রকাশ হয়েছে, বানিয়াচঙ্গের 100 জন 2। তো মোটামুটি ভালো সাড়া পেয়েছেন। তো আপনার সর্বশেষ কি নিয়ে লেখালেখি করছেন এখন কি পাণ্ডুলিপি বা কি নিয়ে লেখালেখি গবেষণা করছেন আপনি এখন? শহীদ মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযুদ্ধ মানে তারা শহীদ হয়েছেন। কিশোর, এই কিশোরদের নিয়ে আমার একটা শুধু এদেরকে নিয়ে আপনি একটা বই বের করার পরিকল্পনা করছেন? কিভাবে তারা যুদ্ধ করেছিলেন, তাদের বাড়ি ঘর কোন ক্লাসে পড়তেন, সবকিছু আসবে এখানে। এবং এটা আমি বইটা আমি করেছি এবং রোড লেভেল এবং স্পট এরিয়া, সরাসরি স্পটে গিয়ে করছেন, তথ্য কালেকশন করেছেন। জি, ধন্যবাদ। আপনি আমরা জানি একটি বই আছে বানিয়াচঙ্গের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা, একটা বই আপনার দেওয়া হয়েছে। এখানে অসংখ্য মুক্তিযোদ্ধা এসেছেন। আমি জানতে চাচ্ছি আপনার যদি জানা থাকে বিষয়টা, যে বানিয়াচং কতজন মুক্তিযোদ্ধা আছে, এটা এই বিষয়ে আপনার জানা আছে কিনা? আমি প্রায় বানিয়াচংয়ের যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা যে বই আমি বই করেছি, এখানে প্রাসঙ্গিক মুক্তিযুদ্ধের ইতিহাসও কিছু আছে। আবার যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, যারা বানিয়াচং যেটা উপজেলা কমান্ড কাউন্সিল যে তালিকা তারা দিয়েছে, সেই তালিকা অনুযায়ী আরো বিতর্কিত এবং মামলা বা বাদ পড়া মুক্তিযোদ্ধা আছে, যাদেরকে নিয়ে এখনো সরকার দ্বিধাদ্বন্দ্বে আছে, তাদেরকে স্বীকৃতি সরকার থেকে এখনো মামলা চলছে। তাদেরকে আমি তাদের মুক্তিযোদ্ধা কমান্ডিং কাউন্সিলের অনুযায়ী আমরা এদেরকে বাদ দিয়ে আমরা প্রায় 170-71 জনের মতো আমার বইতে আমি আলোচনা করেছি। বানিয়াচঙ্গে 170-71 জন মুক্তিযোদ্ধা। আচ্ছা, আমি একটি প্রশ্ন আপনাকে করব, শুরুতেই ভাবছিলাম এই প্রশ্নটি এখন করছি, যে আমরা আসলে এখনের যে প্রজন্ম, আমরা নতুন প্রজন্ম, আমরা যে তরুণ প্রজন্ম আমরা রয়েছি, আমরা ইদানিং দুটা বিষয় আমরা খেয়াল করছি, যে বানিয়াচংকে কেউ বলছে, কোথাও আমরা পাচ্ছি এটা বিশ্বের বৃহত্তম গ্রাম, আবার কোথাও পাচ্ছি এশিয়ার বৃহত্তম গ্রাম। তো আপনি যেহেতু একজন বানিয়াচংয়ের গবেষক হিসেবে, আমরা ধরে নেই বানিয়াচং নিয়ে অনেক গবেষণা করছেন, অনেক দূর বের করছেন, আরো করবেন। তো আপনার দৃষ্টি থেকে বানিয়াচং থেকে আসলে কি এশিয়ার বৃহত্তম গ্রাম নাকি বিশ্বের বৃহত্তম গ্রাম, আমরা কোনটা বলবো সঠিক? এখন আমরা বলি বা বলে থাকি বা লিখে থাকি বিশ্বের বৃহত্তম গ্রাম। রামনাথ বিশ্বাস এবং পর্যটনে উনি গিয়েছিলেন 1932 সালে, ওনার যখন শেষ ভ্রমণ ছিল। এরপর তিনি আগে মাঠে একটা জনসভা করে। ওনার শেষ ভ্রমণটা কোন দেশে ছিল? সিঙ্গাপুর থেকে উনি শেষ করে গিয়েছিলেন, আবার সিঙ্গাপুরে এসে উনি আবার শেষ করেছেন। আচ্ছা, সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, বানিয়াচংয়ে আসলেন। আশা করি আগে মাঠে একটা জনসভা করে উনি বলেছিলেন যে শিকাগোতে একটা গ্রাম ছিল, এখন এই গ্রামে বিলুপ্ত হয়েছে, শহর হয়েছে। এটা কত সালে বলছিলেন? 32 সালে, 1932 সালে তখন। তো আমি রামনাথ বিশ্বাসকে নিয়ে একটি বই আমি পাণ্ডুলিপি করেছি, একটু বই করবো। আমার প্রখ্যাত খেলোয়াড় বরুণ রায় চৌধুরী একটি বই আমি অলরেডি লিখতে পেরেছি। কিছুদিনের মধ্যে একটি বই আমরা করবো। তো এই ধরনের গুণীজনকে নিয়ে আমি আমার ইতিপূর্বে আরো 2টি বই আমি করেছি, দুজন গুণীজনকে নিয়ে। 2টি বই এখানে হয়তো নেই,
তো আমি আরো দুজন গুণীজনকে আমি সিলেক্ট করে তাদের সম্পর্কে লিখছি। জি আর লোক সংস্কৃতির ব্যাপারটা যেটা, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা আধুনিকায়ন বাংলা একাডেমি যেভাবে শুরু করেছে, যে এটা পদস্ফীত আমাদেরকে এটা ধরে রাখতে হবে। যেমন আমি কুসংস্কারের যে সতর্ক বলছি, কুসংস্কারটা আমাদের আজকে সমাজে একদম রন্ধে রন্ধে প্রবেশ করেছে। জি জি এই কুসংস্কার আমাদের জন্য সবচেয়ে মানব জীবনে অত্যন্ত, ইসলাম শুধু নয়, বৈজ্ঞানিকভাবে এটা ভিত্তিহীন এবং ক্ষতিকারক। আজকে এই যে আমার কুসংস্কারের শত গল্প, এখানে কিছু রয়েছে বাংলাদেশের লোক সংস্কৃতি গ্রন্থমালা হবিগঞ্জ, মানে হবিগঞ্জ জেলার বাংলাদেশের প্রত্যেকটি জেলার এরকম একটি বাংলাদেশের লোক সংস্কৃতি নিয়ে, জেলার লোক সংস্কৃতি নিয়ে বই বের করেছে বাংলা একাডেমি। এই বইটিতে আমি দেখতে পাচ্ছি এখানে একজন অন্যতম সংগ্রাহক হিসেবে আপনার নাম এখানে রয়েছে। তো এই কাজটি এটি কিন্তু একটি বিশাল একটি কাজ। এই যে বইটি লোক সংস্কৃতি, বাংলাদেশের লোক সংস্কৃতি গ্রন্থমালা হবিগঞ্জ জেলার যে কয়েকজন সংগ্রাহক আছে, এর মধ্যে অন্যতম একজন হচ্ছেন আপনি। তো এই কাজটি করতে তো প্রচুর বিশাল একটি কাজ। এই একটি করতে আপনার অনেক শ্রম দিতে হয়েছে, সময় দিতে হয়েছে। এখানে একটা জিনিস আমার না বললে নাই হয়, আসলে আমাদের যে বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওনার যে চিন্তা চেতনা, ওনার যে আধুনিক রূপকার আমরা যেটা বলি, উনি শুধু যে উন্নয়ন যে জিনিসটা উনি চিন্তা করেছেন, আমার উন্নয়নের সাথে আমার কৃষ্টি কালচারকেও আমি উন্নয়ন করতে হবে। এই চিন্তার যে বহিঃপ্রকাশটাই যে 64 জেলার লোক সংস্কৃতিকে উনি বইয়ে আবদ্ধ করার জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে এই যে বইটি করার ফলে আমাদের প্রজন্ম যুগ যুগ করে আমাদের কৃষ্টি কালচার এলাকার কিভাবে আমরা পূর্বপুরুষ, এটা এমন একটা কাজ সেখান থেকে আমাদের বিয়ে শাদী, গড়, মানুষের যে খাদ্য তালিকা, মানুষের রান্না বান্না, বিয়ের অবকাঠামো, মাছ মারার পদ্ধতি, এই থেকে শুরু করে একদম আমাদের যে কাপড় পর্যন্ত, পুরানো যে কাপড়, পরনের কাপড় কি ছিল, আমরা লেংটি কিনতাম, আমাদের যে ধুতি ছিল, এই সব থেকে শুরু করে আমাদের গান বাজনা শুরু করে আমাদের কেমন ছিল, মানে অতীত ইতিহাস কেমন ছিল আমাদের শত বছর আগে, 100 বছর আগে, 50 বছর আগে, এইগুলাকে বইয়ের মলাটে আবদ্ধ করার জন্য আমি খুবই গর্বিত যে আমাদের এই কৃষ্টি কালচারগুলো বিশ্বে এখন জানতে পারবে। আমি প্রধানমন্ত্রী যে এই যে কাজ, এই যে দুর্লভ যে সংগ্রহ, আমাদের জন্য সত্যি একটা গর্বের। আপনার এই, আমরা তো জানি আপনি একটি সরকারি চাকরিতে আছেন, তো এই লেখালেখির সময় পান কিভাবে? সময় এমন এক জিনিস, এটা নিজস্ব সক্রিয়তা, চেষ্টা এবং সাধনা এমন এক জিনিস। তো এটা একটু নিজের রুটিন, নিজের পরিকল্পনা, আমি কাজ করব যদি এই মানসিকতা থাকে, তো সময়টা বড় কথা নয়, সময়টা এমনিতেই আসে। আমি অযথা সময় নষ্ট না করি, আমি এই লেখালেখির পিছনে সময়টা পরবর্তীতে আমি বানিয়াচং নিয়ে আরো কাজ করেছি। আমি বানিয়াচং আন্দোলনের ইচ্ছা কাকবি লেখা ছিল, আমি এটারে প্রবন্ধ আকারে আমি এটা প্রকাশ করেছি। ভবানীর প্রেম কাহিনী, মধুয়া সুন্দরীর প্রেম কাহিনী, বানিয়াচং এর কিছু জিনিস, কিংবদন্তি, কিছু ইতিহাস ছড়িয়েছিল যা অনেকেই জানত না। আমি এগুলো বিভিন্ন গ্রন্থ থেকে এবং পুরানো মানুষদের কাছ থেকে জেনে শুনে ফিল্ড ওয়ার্ক করে আমি পরবর্তীতে একটি বই করি।
ঐতিহাসিক বানিয়াচং বইটি 12 সালে প্রকাশিত হয়েছিল। পরবর্তীতে আরো অনেকবার এটা সংস্করণ করা হয়েছে। এরপর আমি আবার চিন্তা করলাম যে বানিয়াচং এত বড় একটা গ্রাম, আমার সেক্ষেত্রে আরো আকর্ষণীয় করে তোলার জন্য আমি কবিতা দিয়ে আমার সাধনা শুরু করলাম। যেহেতু আমি কবিতা আগে লিখতাম, তো আমি দেখি কবিতা দিয়ে ইতিহাস লেখা যায় কিনা। কারণ সিলেট বিভাগে এর আগে এই চর্চা ছিল না, যে ইতিহাস কাব্য দিয়ে ইতিহাস লেখা, এই চর্চাটা খুবই কম ছিল। তো আমি পরবর্তীতে বানিয়াচং গ্রাম নিয়ে কাব্য দিয়ে একটি বই প্রকাশ করি। ওই সময় আমি বাংলা একাডেমিতে কাজ করার সুযোগ পাই এবং বানিয়াচং আজমিরিগঞ্জের অনেক লোক সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য আমি বাংলা একাডেমি জমা দিই। তো ওই জমাদানের পর এটা ছিল একটা ফিল্ড ওয়ার্ক, জেলাভিত্তিক 64টি জেলায় লোক সংস্কৃতি সংগ্রহ বই করা হয়েছিল। এখানে আমি স্থান পেয়েছিলাম, আমার কাজ করার সুযোগ হয়েছিল। তো বইটি প্রকাশিত হয়েছে। বইটি আমার কাছে এখানে আছে যে বাংলা একাডেমি লেখালেখির শুরু। তো এতে বোঝা যাচ্ছে যে অথবা স্টুডেন্ট লাইফ থেকে আপনি ছোটবেলা থেকে লেখালেখির জগতে আছেন। আপনার প্রথম কাব্যগ্রন্থ মোহের নিস্তব্ধ মোহনা, আর সর্বশেষ যে বইটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বানিয়াচংয়ের শতজন 2। এ পর্যন্ত আপনি আপনার বই প্রকাশ হয়েছে প্রায় 14টি বই প্রকাশ হয়েছে। তো আমরা জানি লেখালেখির বিভিন্ন ক্ষেত্র আছে, বিভিন্ন সেক্টর আছে, যেমন গল্প, উপন্যাস, কবিতা। তো এগুলি রেখে আপনি লোক সংস্কৃতি নিয়ে কেন লিখতে আসলেন? আমি যখন লেখালেখিতে প্রবেশ করি, আমি বানিয়াচংয়ের শূন্যতা অনুভব করি। তখন আমি নবরণ সাহিত্য চক্র নামে আমরা বন্ধুরা মিলে ক্লাস 8-এ থাকতে আমরা একটা সংগঠন করি এবং এটা রেজিস্ট্রেশন করে আমরা মনন ধারাবাহিকভাবে আমরা প্রকাশ করার চেষ্টা করি। আমরা 85 পর্যন্ত আমরা এটার ধারাবাহিকতা অব্যাহত ছিল। এরপর পর্যায়ক্রমে আমরা অনেক লিটল ম্যাগাজিন বানিয়াচং করেছি। তখন লিটল ম্যাগাজিন করা অত্যন্ত দুরূহ কাজ ছিল, রাস্তাঘাট ছিল না, হবিগঞ্জে আসা যাওয়া খুবই কষ্টসাধ্য ছিল। কত সালের ঘটনা? 82-83। ওই সময়ে আমি আমার লেখালেখি নিয়ে পরবর্তী সময়ে। আপনি তখন কোন ক্লাসে পড়েন? আমি লেখালেখি শুরু করেছি, আমি ক্লাস 8-এ আমার শুরু করি। আমি তখন কবিতা লিখতাম। আমার একটা কবিতার বই 92 সালে প্রকাশিত হয়, মোহিনী নিস্তব্ধ মোহনা নামে। তো এরপর আমি যখন দেখলাম যে বানিয়াচংয়ে 19 শতাব্দীতে প্রচুর লেখক ছিলেন, তাদের যে লেখা বানিয়াচং শুধু নয়, বাংলাদেশ তথা বিশ্বে নন্দিত ছিল। বানিয়াচংয়ের লোক উপকার নিয়ে সারা বিশ্বে গর্ব করা হতো। পদুয়া সুন্দরী কিচ্ছা, আলাউলের কিচ্ছা খুবই জনপ্রিয় ছিল সারা বাংলাদেশে। তো আমি আগামী বইমেলার আগে আমার ইচ্ছে আছে আমার পার্শ্ববর্তী উপজেলা আজমিরিগঞ্জ। আমি দেখেছি, আমি যখন লোক সংস্কৃতির কাজ আমি যখন আজমিরিতেও আমি গিয়েছি বারবার, আমি দেখেছি এখানে যে কৃষ্টি কালচার এগুলা যেগুলো আছে এগুলো বইয়ে লিপিবদ্ধ করা হয়েছে অনেক কম। আজমিরগঞ্জের কোনো ইতিহাস এখানে নেই। আমি যেখানেই গিয়েছি, আমি যখন আজমিরগঞ্জ কলেজে আমি গিয়েছি, অনেক জায়গায় আমি জলসভাতে আমি অনেক মুরব্বীদের নিয়ে আমি আলাপ আলোচনা করেছি, অনেকগুলি জনের সাথে আমি বোঝার সুযোগ হয়েছে। তারা প্রত্যেকেই বলেছেন যে আজমিরগঞ্জের ইতিহাস নিয়ে একটু কাজ করার জন্য। তো এই চিন্তা চেতনা থেকে আমি আজকে 2-3 বছর বেশি, আজকে কয়েক বছর যাবত আমি আজমিরগঞ্জ নিয়ে একটু কাজ করার চিন্তা চেতনা করে আমি ক্রমান্বয়ে বেশ কিছু ইতিহাস আমি সংগ্রহ করেছি।
আমি আশা করি আগামী বইমেলাতে আমার এই বইটি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। আজমেরীগঞ্জ তো আসলে আপনার হচ্ছে আমাদের পার্শ্ববর্তী উপজেলা। দেখা যাচ্ছে আমার মনে হয় আপনি যেভাবে গবেষণার কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন, ওইখানে আজমেরীগঞ্জে তো ওইরকম সংগ্রাহক বা ওইরকম গবেষক আমার মনে হয় এখন পর্যন্ত এটা কোনো হাত দিয়েছে কিনা আমার জানা নেই। তো আপনি তো পার্শ্ববর্তী উপজেলার লোক সংস্কৃতি নিয়ে কাজ করছেন, অবশ্যই ওই অঞ্চলের মানুষের কাছে আপনার একটা সমাদর থাকবে। তো ওইখানে কি কি কাজ, কি কি মানে স্থাপনা নিয়ে এখন পর্যন্ত গবেষণা করেছেন আপনি? আমি যে জিনিসটা আমার নিবন্ধের ইতিহাস ঐতিহ্য, আমি বাণিজ্যের মতো খণ্ড খণ্ড ভিত্তিক কাজ আমি না করি, আমি একসাথে এক মলাটে আজমেরীগঞ্জের গুণীজন, লোক সংস্কৃতি, কৃষ্টি, কালচার, খেলাধুলা সবকিছু আমি চাচ্ছি যে নিয়ে একটি বই করার জন্য। ইতিমধ্যে বইটি করার জন্য আমাকে অনেকেই উৎসাহ উদ্দীপনা যোগাচ্ছেন। তো আমি যারা আমাকে উৎসাহ দিচ্ছেন বা আমার সাথে আছেন, আমি সবার কাছে বইটি প্রকাশের জন্য আমি প্রত্যাশা এবং দোয়া আশীর্বাদ রাখছি, যাতে বইটা আমি উৎসবে প্রকাশ করতে পারি। ধন্যবাদ। 39টি বই লিখেছেন। তো পদ্মনাথ সরস্বতী, যিনি সিলেটের সরকারি কলেজ মুরারচাঁদ কলেজের অধ্যাপক ছিলেন, উনি লোক সংস্কৃতি নিয়ে সিলেটে প্রচুর বই লিখেছেন। উনি এমসি কলেজের অধ্যাপক ছিলেন। তো উনি ভারত উপমহাদেশের একজন প্রখ্যাত লেখক। এইভাবে আমি যখন জানলাম যে আমাদের বাণিজ্যের প্রচুর গুণীজন আছেন, আমি আমার কাব্যজগৎ পরিবর্তন করে আমি বাণিজ্যের কৃষ্টি কালচার নিয়ে লেখার সংকল্প করি। এই সংকল্পের সাথে সাথে 1998 সালে বাংলা একাডেমি মহাপরিচালক, শিল্পকলা একাডেমি মহাপরিচালক অধ্যাপক মুনতাসির মামুন, ডক্টর সৈয়দ আজগর, তারা বানিয়ে আসলেন। তারা বানিয়ে কৃষ্টি, কালচার, ইতিহাস, ঐতিহ্য জেনে তারা কাজ করার আগ্রহ ব্যক্ত করলেন এবং বানিয়ে জুন থেকে কেউ যদি কাজ করে তারা সহযোগিতার আশ্বাস প্রদান করলেন। আমি উৎসাহিত হলাম। কত সালে ওনারা এসেছিলেন? 1998 সালে। 98 সালে ওনারা বানিয়েছেন, তারা এসেছেন। এরপর আমি ওই শুরু করি আমার মূলের শিকড়ের সন্ধানে। আমি সন্ধান করতে করতে আমি আগে চিন্তা করলাম যে আমি যদি গুণীজন বানিয়েছি যারা আছে সম্মান না করি, গুণীজনকে আমি না খুঁজি, তাহলে আমার এই প্রজন্ম তাদেরকে চিনবে না, জানবে না। আমার এদেরকে আগে জানাতে হবে। আমাদের বাণিজ্য যে প্রচুর গুণীজন আছে, আমার বাংলাদেশকে জানাতে হবে, বিশ্বকে জানাতে হবে, প্রজন্মকে জানাতে হবে। এই উদ্দেশ্যে আমি কাজ শুরু করি। পরবর্তীতে আমি 2002 সালে বাণিজ্য 17 জন নামে গুণীজনদের নিয়ে একটি বই করি। বইটি তখন ঢাকা থেকে প্রকাশিত হয়েছিল, জাতীয় গ্রন্থ প্রকাশন বইটি প্রকাশ করে। বইটি সারা বাংলাদেশে সারা পায়। এই জন্য এমন এলাকা ভিত্তিক একটা উপজেলা নিয়ে, একটা গ্রাম নিয়ে এত গুণীজন আছে, এরা তখন কেউ বিশ্বাস করতে রাজি ছিল না। একটা ঐতিহাসিক এবং দুর্লভ কাজ ছিল। বইটি সারা বাংলাদেশে জনপ্রিয়তা অর্জন করায় এটার পথ প্রদর্শক হিসাবে অন্যরা তখন উপজেলা ভিত্তিক, জেলা ভিত্তিক গুণীজনদের নিয়ে চর্চা শুরু করে। সংস্কার রয়েছে, আমরা যেমন শনিবার কোথাও যেতে নেই, তারপর ভাঙ্গা আয়না দিয়ে মুখ দেখতে নেই, পেঁচার ডাক শুনলে অলক্ষী হয়, মানে এরকম অনেক এই কুসংস্কারের যে শত গল্প আপনি তুলে ধরলেন, এটা কি আসলে আমাদের এলাকা ভিত্তিক? না, এটা কি এটা সারা বাংলাদেশে কুসংস্কার আছে। লোক সংস্কৃতির আমার আরো জেলা ভিত্তিক আরো বেশ কটা বই আগামীতে আসবে ইনশাল্লাহ। আগে বইমেলার আগেই আমি আশা করি আমার বেশ কিছু বই আরো আসবে। তো লোক সংস্কৃতির উপর আমার যে আরো আছে আমার দেশ প্রবন্ধ,
জি আমি সিলেটের ডাক সহ বিভিন্ন জাতীয় পত্রপত্রিকা আমি যেগুলো লিখেছি এগুলো নিয়ে একটা বই হচ্ছে গিয়ে আসবে। তো পাশাপাশি আমার যে আরও কিছু কাজ হবিগঞ্জ জেলাভিত্তিক এবং মুক্তিযুদ্ধ নিয়ে আমার একটি বই প্রকাশনা পথে। জি তাহলে আমরা জীবিত মুক্তিযোদ্ধাদের যে আমরা অনেকেই চিনি জানি বা আমরা কিছুটা আলোচনা করি, জি কিন্তু যারা সরাসরি যুদ্ধ করে শহীদ হয়েছে তাদেরকে আমরা অনেকেই চিনি না জানি না বা ওদেরকে আমরা চেনার প্রয়োজন মনে করি না। অথচ আমার বিশেষ দৃষ্টিতে করে এই নতুন প্রজন্ম নতুন প্রজন্ম ওরা জানে না অনেকে। অথচ আমি মনে করি যে তারা যুদ্ধের ময়দানে সরাসরি শহীদ হয়েছে, তাদের অবদানটা অত্যন্ত বেশি, তাদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত বাংলাদেশ। তারা যুদ্ধ করলেন, রক্ত দিলেন, এখানে মারা গেলেন, তারা ভাতা পাচ্ছেন না, তারা তাদেরকে নিয়ে আজকে কেউ কাজ করছে না, তাদেরকে প্রজন্ম জানে না। আমি এটি নিয়ে কাজ মানে আপনি বলতে চাচ্ছেন এখানে কিছু মুক্তিযোদ্ধা আছে তারা মানে যুদ্ধের সময় তারা 31 সালে মারা গেছেন, অথচ তারা তাদের পরিবার বা কেউ কোনো ভাতা পাচ্ছে না। শুধু এটা মানে আমার শুধু এটা আমার ইয়ে না, আমার শুধু বানিয়েছে না, সব জায়গায় সব জায়গায়। আমার কাজটা যেটা আমি শুরু করতে যাচ্ছি, এটা বৃহৎ একটা আমার কাজ। আর যেটা আমার ইদানিং যেটা বইটা আমার প্রকাশিত হতে যাচ্ছে, এটা হলো 5 জন কিশোর, তারা 8 এবং 9-এ পড়তো এবং পড়াকালীন সময় তারা মুক্তিযুদ্ধে গিয়েছিল, কিশোর মুক্তিযোদ্ধা। এরা কি বানিয়াচং? না, একজন বানিয়াচং, একজন বানিয়াচং পড়তেন, একজন বানিয়াচং ক্লাস 8 পড়তেন, হাইবুর রহমান। উনি যুদ্ধে গেছিলেন, মানে কিশোর মুক্তিযোদ্ধা বলা যায়। আচ্ছা আচ্ছা, উনি ভাতও পাচ্ছেন। আচ্ছা আচ্ছা। একজন আছেন আমাদের সিলেটের দক্ষিণ সময়, উনি কিন্তু বীর, আমরা নীলমণি সরকার, উনি কিন্তু বীরপতি, কিন্তু আমরা জানি না, ওনাকে কেউই জানে না। আচ্ছা, তো ওনার আত্মীয় স্বজন ওনাকে তোমার ভালো করে চেনে না জানা, একজন বীরপতি আমাদের একজন কিশোর ছিলেন, উনি ক্লাস 10-এ পড়তেন। আচ্ছা, কোচাই হাই স্কুল, দক্ষিণ সময় কোচাই হাই স্কুল। ওনাকে চেনে। আমি এই 5 জন কিশোর মুক্তিযোদ্ধা, তাদেরকে কেউ চেনে না জানে না প্রজন্ম। আমার চিন্তা রইল যে ক্লাস 8-এ পড়ে তারা যুদ্ধে গেছে, তাদের কতটুকু তাদের মধ্যে মানে স্পিড ছিল, মানে দেশের প্রতি মানে তাদের যে আকুলতা, যে স্বাধীনতার যে একটা ইচ্ছা, দেশ স্বাধীন করে, এই কিশোর বয়সে তারা যুদ্ধে যাওয়া, এটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা যদি কাজটা না করি, আমরা দায়বদ্ধতা আমরা থেকে যাবো। যে এই ছোট ছেলেরা যুদ্ধ করে তারা সরাসরি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, বুলেট বিদ্ধ হয়েছে। সুস্বাস্থ্য এবং আপনার গবেষণা যাতে আরো সুদূর প্রসারী হয়, আপনার গবেষণা যাতে আরো চলে, আমাদের বিশেষ করে আমাদের যে তরুণ প্রজন্ম, তারা বানিয়াচংয়ের এবং আজমিরিগঞ্জের যে কৃষ্টি কালচার, মুক্তিযুদ্ধ ইতিহাস এবং বানিয়াচংয়ের যে বিভিন্ন দেশ বরণ্য ব্যক্তিত্ব, তাদেরকে আপনার মাধ্যমে জানতে পারবেন। আপনার লেখার মাধ্যমে আমরা অনেকে জেনেছি, আরো তরুণ প্রজন্ম জানতে পারবে, সবারই জানা উচিত। আমাদের স্টুডিওতে আজকে আপনি কষ্ট করে আসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ।